যেটা পড়লে আমার মনে হয় যে আমার বউকে নিরাপদে রাখা আমার পক্ষে চাপের হয়ে যেতে পারে। ঠিক আছে, কি এমন হলো যে এসব বলতে শুরু করলো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। গতকাল সারাদিন বাড়িতেই ছিলাম, কিন্তু খুব মজা করে কেটেছে। সকালটা ভালো কেটেছে মা আর বাবা এসেছে বলে, আর বিকেলটা ভালো কেটেছে চেরি বেরিয়ে এসেছে বলে। যদিও বাড়িতেই ছিলাম, তবুও উইকেন্ডটা ঘরে বসেই বেশ এনজয় করলাম। বৃষ্টির মধ্যে মাঝে মাঝে এরকম দিনও ভালো লাগে যে ঘরে বসে বেশ মজা করা। তবে আজকে ইচ্ছে আছে একটু কোথাও বেরোনোর। রাকেশকে কালকে রাত্রিবেলাই বলে রেখেছি, কিন্তু যদি বেরোতে হয় তাহলে তো সকাল থেকেই তাড়াহুড়ো করে কাজকর্ম করতে হবে। ওনারা তো এখনও ঘুমোচ্ছেন। আসল ব্যাপারটা কী বলো তো, ওদেরকে না ছুটির দিনে ডাকতে চাই না, যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোক। কিন্তু আজকে আবার গানের ক্লাস আছে ঝনকের, গান করতে যাবে তো, তাই জন্য এবার ডাকতেই হবে। এখন বাজে প্রায় 8:30। এবার ওদেরকে ডাকবো, ডেকে ঝনককে খাওয়াবো, রেডি করে গানের ক্লাসে পাঠাবো। তারপরে গানের ক্লাস থেকে আসুক, আসার পরে রেডি হয়ে আমরা কোথাও একটা যাওয়ার প্ল্যান করেছি। তোমার সাথে তো সবটাই শেয়ার করবো। চলো দিনটাকে শুরু করা যাক, দেখতে থাকো সারাদিন কী করি। আমি একটু বেশিক্ষণ ঘুমোই, এটা কেউই চায় না জানো তো। আজকে যেহেতু ছুটির দিন, আজকে তো আমার কোনো তাড়া নেই, একটু দেরি করে উঠলেও হতো। 5:30টার সময় ঘুম ভেঙেছে। কারণটা শুনবে? কারণটা হলো লো ভোল্টেজ। 5:30 থেকে লো ভোল্টেজ শুরু হয়েছে। এমন একটা শব্দ হলো, শব্দটাতে ঘুম ভেঙে গেল আমার। আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি লো ভোল্টেজ। ফ্রিজ অফ করলাম তাড়াতাড়ি, এখন আবার চালিয়েছি ফ্রিজটা তোমাদেরকে দেখানোর জন্য। এই যে প্রত্যেকটা বার পুজোর আগে দেখি এই জিনিসটা হচ্ছে, লো ভোল্টেজ শুরু হয়। আর কতক্ষণে আসবে ঠিকঠাকভাবে ভোল্টেজ ভগবানই জানে। ইন্ডিকেটারগুলো দেখলে বুঝবে তোমরা। এই দেখো টিম টিম করে জ্বলছে। যেহেতু ছুটির দিন, আজকে তো এদেরও ছুটি। কি মজা দেখো এদের, সকাল সকাল পড়তে বসার কোনো ব্যাপার নেই, উঠেই খেলতে লেগে পড়েছে। দুজনে একসাথে থাকলে ওদের যে কত খেলা থাকে আর কত গল্প থাকে সে তো বলে শেষ করা যাবে না। কাল মেলা থেকে যে খেলনাগুলো এনে দিয়েছিলাম, মানে যে ক্যান্ডিগুলো, সেইগুলো নিয়েই এখন দুজনের খেলা চলছে। রেডি হয়ে এরকম হতভাগার মতো বসে আছো কেন মাটিতে? হ্যাঁ, মাটিতে বসতে ভালো লাগে, বেশ ছড়িয়ে টুড়িয়ে বসা যায়, একটু পিছনে হেলান দেয়। তুমি কি জানো সকাল থেকে যে লো ভোল্টেজ ব্যবস্থা নাও? সকাল থেকে না, মাঝরাত থেকে। 5:30 না, 5:30 থেকে তো। আমি তো 5:30টার সময় উঠে সব অফ করলাম। তার আগেই ছিল। সকাল সকাল রেডি হয়ে বসে আছে কেন বলো তো? ঝনককে গানের ক্লাসে নিয়ে যাবে তো, ওই জন্যই। আর আমাদের এই ভোল্টেজ ঠিক হলো দুপুর 11টা নাগাদ। ঝনক গান করতে যাচ্ছে শেষমেশ 10:30টার সময়। একটার পর একটা কাজ হলো, স্নান টান সব হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। ঝনকের সারপ্রাইজটা সবাই দেখো তো, কি সুন্দর। ভেতরে কি আছে? বাবা কি সুন্দর রোজটা। নাও, রোজটা কিসের রোজ? কি সুন্দর রোজটার নাম, গন্ধশোকা রোজ। এমন পাগল, চকলেটটা এরকম গন্ধ শুকছে। তুমি কোথায় যাচ্ছ? গিয়ে কোন গানটা করবে? তারপর ঝনকের কাণ্ডটা শোনো। এই যে বললো এবারের পরেরটা, ওর গানের স্যার যখন রেকর্ডিং করে দিয়েছিল তখন তার মধ্যে বলেছিল এবার পরেরটা, আর সেইটা শুনে শুনে ও গানের সাথে এই কথাটাও মুখস্থ করে নিয়েছে। কাণ্ডটা শুধু ভাবো। বাবা কি আছে তোমার? তুমি আর কালকে জায়গা নেই আমার মাথায়। কালকে মানি ব্যাগ হারিয়েছে, শাশুড়ি খুঁজে দিয়েছে, তার জন্য শাশুড়িকে থ্যাঙ্কসও জানাওনি। আজকে আবার হারিয়েছো। আজকে পাচ্ছি না, এখন বউ খুঁজে দেবে, শাশুড়ি মেয়ে খুঁজে দেবে। আমি তো খুঁজে দেবই না, বাটাম দেবো। ঝনকের কাণ্ডটা দেখছো? আমাকে আবার শাসন করছে। ওই যে বলেছি বাটাম দেবো, ওই জন্য। দেখো না কোথায়। আসো মাথাটা ফাটিয়ে দেখি মাথার মধ্যে কি আছে। আসো। মাথার মধ্যে তুমি ছাড়া আর কিচ্ছু নেই, যার জন্য আমার অন্য কিছু রাখতে পারছি না। রাকেশকে এত কথা বললাম ঠিকই, শেষ পর্যন্ত মানি ব্যাগটা আমার ব্যাগ থেকে বেরোলো। কালকে ও যে ব্যাগটা আমাকে দিয়েছিল আমি ভুলেই গেছি, আমার ব্যাগের মধ্যেই ছিল। মানি ব্যাগ, মানি ব্যাগ। যা তুমি করলে মানি ব্যাগটা নিয়ে নিজের ব্যাগে রেখে দিয়ে তারপর আমাকে তুমি ইয়ে করছো। নিজের রেখে দিয়ে মানে তুমি তো দিয়েছিলে,
তোমার মনে ছিল না কেন? কাল আমি পুরো ভরসা করে তোমার উপরে ছেড়ে দিয়েছি, টাকা গেড়িয়েছো কিনা সেটাও জানি না। ভালো করে করবে গানটা, জোরে জোরে। টাটা। বলি বাবা। আসি। হ্যাঁ আমি আর দিলাম না বাবা। আজ তো সানডে, আজ সবার ছুটি। ঝনক তো গান করে অনেকক্ষণ আগেই এসে গেছে। এইবারে এসেছে ঝনকের রায় দিদি আর বৃন্দা দিদি ঝনকের সাথে খেলতে। আসলে ও তো বাড়িতে থাকে না, সারাদিনই প্রায় বাড়িতে থাকে না, ওই জন্যই ছুটির দিনে ওর দিদিরা ওর সাথে খেলতে আসে। হ্যাঁ কি করবো? মানে বেশি টিলিক টিলিক হয়েছে নাকি? কোথায় যাবে ঘুরতে? এদিকে তাকাও, এদিকে তাকাও। কোথায় যাবে ঘুরতে? আজকে পাহাড়ে যাবো না, যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা এখন সাসপেন্স থাক। মায়ের ব্লগে একটু পরেই সবাই দেখতে পাবে। চলো, রেডি তুমি? চলো। বাঙালির টাইম তো বুঝতেই পারো। ভেবেছিলাম 12:30টায় বেরোবো, সেখানে বাজে 1:30টা। আসল ব্যাপারটা কি বলো তো, কোথাও যাওয়ার আগে না এত জিনিস গুছিয়ে নিয়ে যেতে হয় ঝনকের জন্য, তাই জন্য একটু দেরিই হয়ে যায়। তাও অ্যাট লাস্ট 1:30টার মধ্যে তো রেডি হতে পেরেছি। ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। চলো যাই। অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, কত দূর যেতে পারবো টাইম সেটা বলবে। দেখা যাক কোথায় কোথায় যেতে পারি। সকাল থেকে আজকে ঝনক বায়না করছিল এই জেলিটা ওকে খুলে দেওয়ার জন্য। বসো, দেবো, বসো। আমরা যেই কথাটা বলি ওকে সেটা রাখার চেষ্টা করি। শেষমেশ আমরা বেরোলাম, আর এই যেটা এখন ওকে দেবো। নাও। মানে রাখার চেষ্টা করি বলতে, যেটা যখন বলি সেটা তখনই রাখি। মানে এমন না যে সকালে ওকে বলেছি যে গাড়িতে উঠে খুলে দেবো, তো গাড়িতেই দেবো যতই বায়না করুক। মানে ওটা যদি আমরা গাড়িতে না দিয়ে আগেই দিয়ে দিতাম তাহলে ওর জেদটা বেড়ে যেত। আমরা তো বেরিয়েছি ঠিকই, কিন্তু কোথায় যাব সেটা পুরোপুরি কিন্তু আমরা শিওর না। 4-5 ঘন্টার জন্য আমরা বেরিয়েছি ঠিকই, কিন্তু এই 4-5 ঘন্টার ঘোরাটাই হলো সারা সপ্তাহের আমাদের অক্সিজেন। সারাটা সপ্তাহ বেশ আবার এনার্জি নিয়ে কাজ করব। পরের সপ্তাহে যাওয়া হবে কি হবে না জানি না। এই সপ্তাহে যেহেতু টাইম আছে, তারপরে রাকেশের চাপ নেই কাজের, কালকে কাজগুলো সব সেরে ফেলেছে, ওই জন্যই আমাদের যাওয়াটা মেন। বেরিয়েই ঝনকের পেয়ে গেছিল খুব খিদে। আসলে আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, আর ততক্ষণে ওর লাঞ্চ টাইম হয়ে গেছে। তাই জন্য ওকে একটা চকলেট দিয়েছি, ও এখন ওটাই খাক, পৌঁছে না হয় ভাত খাওয়া যাবে। বেরিয়েই আগে গাড়িতে ভরে নিলাম তেল, ওই জন্য এই এতটা টাইমে সবে পালপাড়া থেকে চাকদা অবধি পৌঁছেছি। গাড়িতে হাওয়া দেওয়া হচ্ছে, আর ঝনককে ভেতরে এই যে হাওয়া দিচ্ছি আমি। তুমি যাবেই না? তাহলে কোথায় যাবে? নাও, বাড়ি চলে যাবে। ঝনকের ঘুরতে যাওয়ার আজকে মুড নেই, ও বাড়ি যাবে বলে বায়না করছে। তোমাদেরকে আমি একটু আগে বললাম না ঝনকের আজকে ঘোরার মন নেই। এবার দেখো মজাটা। বলছি যে তুমি মন্দিরে যাবে তো? কেন মন্দিরে যাবে? আমি পার্কেতে যাব, মন্দিরের পাশে একটা পার্ক বসেছে। হ্যাঁ, মানে ও যাবে না। আমার না মনটা কেমন লাগছে যে ও যাবে না বলছে। একটা কুহু টানে না যে গাড়ি চালাবো এতটা রাস্তা, বাচ্চাটা যাবে না বলছে, এটা কেমন একটা ইয়ে লাগছে। তারপরে আমাকে ঝুম বললো যে মন্দির বলেছো বলে ও যাবে না, এবার তুমি অন্য কিছু বলো। তা আমি বললাম যে মন্দিরের পাশে একটা পার্ক আছে। ও এবার শুরু করেছে, এবার যাবে। এবার দেখো ঝনক বাড়ি যাবে। না না, মন্দিরের পার্ক যাব। আচ্ছা এবার বসো বসো, টানে না ছেড়ে যাবে। মন্দিরেও যাব, ঠাকুর দর্শন করব, আর পার্কেও ঘুরবো, ঠিক আছে? ঠিক আছে, বসো এবার। আগে একটু খেয়ে নেবে, বসো, বসে পড়ো, নালে বাবা বকবে। বসে পড়ো। আমার খিদে পেয়ে গেছে। হ্যাঁ খিদে, এক্ষুনি নামবো, নেমেই খাবো, বসো। আজকের ওয়েদারটা কিন্তু ছিল দারুণ, না ছিল বৃষ্টি আর না ছিল রোদ, একেবারে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট। আমাদের আজকে এমনই অবস্থা হয়েছিল না, আজকে আমরা গাড়িতে বসে বসে ঠিক করছিলাম কোথায় যাব। কখনো এটা ঠিক করছি তো কখনো ওটা ঠিক করছি, কখনো এটা ক্যান্সেল করছি তো কখনো ওইটা ক্যান্সেল করছি। আমরা তো এখন যাচ্ছি কৃষ্ণনগরের পথে, আর যাওয়ার পথে পড়লো হবিবপুর ইস্কন মন্দির। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বেশ লাগছিল কিন্তু আজকে চারিদিকটা। ছুটির দিনে বাড়িতে বসে বসে গল্প আড্ডা মারা যেমন একটা আনন্দের ব্যাপার, তেমন প্রিয়জনদের সাথে বেরিয়ে যাওয়াটাও আরেকটা আনন্দের ব্যাপার। বেশ লাগে কিন্তু মাঝে মধ্যে এইরকম একটু আধটু বেরিয়ে যেতে। কোনো ডেস্টিনেশন ঠিক না করেই যেমন আমরা বেরিয়ে গেছি, দেখা যাক না কোথায় যাওয়া যায়। এতে কিন্তু একটা আলাদা রকমের মজা আছে।
অবশেষে আমরা এসে পৌঁছলাম কৃষ্ণনগরে। আমরা চলে এসেছি মা দুর্গার রান্নাঘরে। এটা 100% ভেজ একটা ধাবা, আর এখানে মা দুর্গা আশ্রম এই যে ওপাশে। আমরা এসে পৌঁছেছি 3টের সময়। ঝনকের ঘুম পেয়ে গেছে, এক ঘুম তো আমার কোলে দিল, এখন আরেক ঘুম বাবার কোলে দিচ্ছে। আমরা এবার এসে গেছি একটু খাওয়া দাওয়া করে নিতে, তারপরে এই জায়গাটা একটু ঘুরে দেখব। ভিতরেও জায়গা আছে, কিন্তু বাইরেটা এত সুন্দর, বাইরে বসার লোকটা সামলাতে পারলাম। বাইরে বসেছি, আগে ঝনককে খাইয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমরা খাবো। আর একটা জিনিস সবাই খেয়েছি, মাঝে মাঝে এরকম ভেজ খেতে ভালোই লাগে, যদিও সানডে ভেজই খাবো। আমরা স্পেশাল থালিটা নিচ্ছি এখানে, দেখা যাক স্পেশাল থালি। এই যে দেখো মেনুটা দেখিয়েছিলাম। স্পেশাল থালিতে কি কি ছিল এবার তোমাদেরকে সেটা বলি। ভাত, তার সাথে আলু ভাজা, মোচার ঘন্ট, পোস্ত বাটা, বাঁধাকপির ঘন্ট, বেগুনি, মুগের ডাল, শুক্তো, পটল আলুর তরকারি, পনির, চাটনি, মিষ্টি, আর তার সাথে টক মিষ্টি দই। যা খেলাম না! ও সাথে তো ভেজ পোলাও ছিল, আর ছিল লুচি আর পাঁপড় ভাজা। এই থালিটার দাম নিয়েছিল 260 টাকা, আর রাকেশ ভাগ্যিস একটা নিয়েছিল। প্রথমে তো আমি ওকে কিপটে টিপটে বললাম অনেক কিছু, পরে দেখলাম একটা নিয়ে ঠিকই করেছে, না হলে খাবার নষ্ট হতো। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর ঝনক মাথা খারাপ করে দিচ্ছে পার্কে চলো। এবার ওর ইচ্ছেটাই পূরণ করা যাক। বাবার হাত ধরে আগে আগে যাচ্ছে, এতক্ষণ নাকি ঘুম পেয়ে গেছিল খুব জোর। যেই গাড়ির কাছে এসেছি সঙ্গে সঙ্গে উল্টো দিক বেঁকে বসেছে, ভেবেছি কি আমরা গাড়িতে করে ব্যাগপত্রগুলো রাখতে গেছি, ভেবেছে যে আমরা আবার বাড়ি চলে যাচ্ছি। অবস্থাটা ভাবো, এই দেখো। ঝনক কোথায় যাচ্ছ? এইটা হলো মা দুর্গার আশ্রম। ঝনককে তো বলে নিয়ে এসেছি পার্কে নিয়ে যাব, কিন্তু এটা না পার্ক না, এটা ঝিলের পাশ দিয়ে বেশ বাঁধানো একটা সুন্দর জায়গা। এখানে বসলে মন ভালো হতে বাধ্য। আমাদের খাওয়া দাওয়া সারতে সারতে বেজে গেছিলো 4টে, আর সেই সময় হয়ে গেছিলো বেশ বিকেল। এই পড়ন্ত বেলাতে এই জায়গাটা যেন আরও সুন্দর লাগছিল। এই যে দেখছো বসার জায়গাগুলো, একেবারে শেষ বসার জায়গাটাতে বসলে বেশ পায়ে জল লাগানো যায়। আর ঝনকের সেটা ইচ্ছে হয়েছে খুব। ওই যে আরেকজনকে দেখেছে না, ওর তাই জন্য ইচ্ছে হয়েছে ও জলের মধ্যে দাঁড়িয়ে একটু খেলা করবে। তারপরে আর কি করা যাবে, ওর যখন ইচ্ছে হয়েছে তখন তো সেটা করাতেই হবে। আর জলের মাঝখানে কি সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ। যেমন চাওয়া তেমন কাজ। যেই ছেলে একবার বায়না করেছে, বাবা তার বায়না মেটাতে চলল। এখানে এসে বসে ভেবেছিলাম একটু হাওয়া আছে, কিন্তু একদম হাওয়া নেই। গরমে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু জায়গাটা দারুণ। দেখো চারিদিকে। গাড়িতে আস্তে আস্তে লাঞ্চ টাইম হয়ে গেছিলো বলে ঝনকের খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য চকলেট খাচ্ছিল। আর এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার ওর ঘুমের টাইম। ভাবছে এইখানেই বিছানা পেতে শুয়ে পড়বে। এইবার তোমাদেরকে দেখাই একটা মজার জিনিস। আমরা শুধু না, এই দেখো বয়স্করাও কিন্তু হার মানছে না এইসব রিল বানাতে। দেখছো সবার সামনেই নাচ করতে লেগে পড়েছে, আর আমি তো এইদিকে বলে যাচ্ছি একটা ছবি তুলে দাও না। কিছুক্ষণ ওখানে সৌন্দর্য বসে বসে উপভোগ করলাম। এরপরে ভাবলাম একটু মন্দিরটার থেকে ঘুরে আসা যাক। শিবলিঙ্গটা কি সুন্দর তাই না? দারুণ লাগলো। মন্দিরের মধ্যে একটা কেন্ন দেখে ঝনক তো ওইটার পেছনেই পড়ে থাকলো কিছুক্ষণ। আকাশের অবস্থা এইরকম, তাই জন্য ওখানে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করলাম না। যদি বৃষ্টি নেমে যায় ঝনককে নিয়ে বিপদে পড়ব। আবার উঠে গেছি গাড়িতে। এবারে আমরা যাচ্ছি কৃষ্ণনগর জুডিওতে। অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল কাঁচরাপাড়ায়, কিন্তু সুযোগ হচ্ছিল না। রাকেশকে অনেকদিন থেকে বলছিলাম একটু জুডিওতে নিয়ে চলো, সবাই চলে গেল। আরো অনেক বেশি বড়। আর রাকেশকে বলছিলাম একটু নিয়ে চলো, সবাই জুডিও চলে গেল, আমি যেতে পারলাম না এখনো পর্যন্ত। যাক, ঠাকুর আমার কথা শুনেছে, আর তার থেকে বড় কথা রাকেশও আমার কথা শুনেছে। আজকে কৃষ্ণনগরে এসে সেই সুযোগটা হয়ে গেল। এবার একটুখানি ব্রিজটা দেখিয়ে দাও। এই যে বাহাদুরপুর ঢোকার আগের যে ব্রিজটা, এই ব্রিজটা এত ভালো লাগে। মানে এখানে দাঁড়িয়ে একদম, যদি ছবি তোলার অনুমতি নেই, যদি তোলা যেত দারুণ লাগতো। নিচে জলঙ্গি নদী, এটা দেখা যাচ্ছে না, কিন্তু আকাশটা দেখো পুরো কালো হয়ে গেছে। গান করছে, এও করছে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আমি এসে পৌঁছলাম জুডিওতে। জানো কোথায় এসছো?
ম্যানিকুইনের দোকানে এসছো। কোথায় এসছো বলো তো? ম্যানিকুইনের দোকানে। রাকেশ তোমাদেরকে একটু আগে বললো না, কাঁচরাপাড়া জুডিওর থেকে কৃষ্ণনগরের জুডিওটা অনেক বড়। সাইজে বড় হলে কি হবে, স্টক আমার একদম বেশি মনে হলো না, খুবই কম। একটা জুতোর দরকার ছিল, পছন্দও হলো, কিন্তু এমন সাইজ আমার পা দুটো ঢুকে যাবে। যেই জুতোটাই পছন্দ করছি তারই দেখছি সাইজ নেই। এতগুলো জামা নিয়ে ট্রায়াল রুমে ঢুকেছি, সব সাইজে বড় হয়েছে। পছন্দ তো একটা হলো না, দেখা যাক আরো কয়েকটা পছন্দ করি, যদি পছন্দ হয়। এইবারে রাকেশকে চান্স দিয়েছি। অনেকক্ষণ আমি খোঁজাখুঁজি করার পরেও আমার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো তো রাকেশ নিতে দেবে না, তাই জন্য এবার রাকেশকে ছেড়ে দিয়েছি, যাও তুমিই নাও। এর মতো আমরা এখন প্রচুর হেঁটে ফেলেছি, টায়ার্ড হয়ে দুজনে বসে আছি, তাই তো? হ্যাঁ, আর বাবা ওইদিকে কি চুজ করছে নিজেই জানে। আর ঝনককে কে যেন মেরেছে, ঝনক তারপর থেকে শোকে মরে যাচ্ছে, তাই তো? তুমি কি কিছু কিনবে? হ্যাঁ, জামার ড্রেস কিনবে? কিনবে না? তোমাদেরকে বললাম না ওখানে স্টক একদমই কম। ঝনকের জন্য একটা জামা কোনো রকম পছন্দ হয়েছে, সেটাই নিয়ে নিয়েছি। রাকেশ গেছে বিল করতে, আর আমি আর ঝনক এখানে বসে বসে খেলছি। লজ্জা নেই, নিজে এক ব্যাগ শপিং করে নিয়ে এসেছে। এই দেখো, আমাকে কিচ্ছু কিনতে দেয়। এর মধ্যে তোমার নেই, ঝনকের নেই? একটা ব্যাগ আছে আমার শুধু, আর কিচ্ছু নেই। আর কানের দুলটা নেই? কি হুম, কানের দুলের একটা পুরো ড্রেস কিনতে দিয়েছো? একটা ড্রেস কিনতে? ড্রেস এখানে সব হচ্ছে অর্ধনগ্ন ড্রেসগুলো দেখলাম, আর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব ইয়ে টাইপের, কুর্তি টাইপের, যেগুলোর দাম আমার একদমই ঠিকঠাক মনে হলো না। আর তুমি এখন কুর্তি কিনবে না, আর ওই বাদ বাকি যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো পরতে তোমার রুচিতেও বাঁধবে, আর আমার তো পড়াতে রুচিতে বাঁধবেই। দেখো, কিছু কিনতে তো দিলই না, আর এখন কেমন ঝগড়া করছে মেয়েদের মতো। আমার আর ঝনকের যেহেতু দুপুরে ঘুমানোর অভ্যেস, দুজনেই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর তার মধ্যে হাঁটতেও হয়েছে প্রচুর, সেই জন্য আরও বেশি টায়ার্ড হয়ে গেছি। ভাবলাম যে আর ঘুরে কাজ নেই, এবার বাড়ি ফেরা যাক। এবারে জুডিওকে টাটা জানিয়ে বাড়ি ফেরার পালা। সকাল থেকেই নাচছিলাম, জুডিওতে যাব। গেছিলাম ঠিকই, হাঁটলামও ঠিকই, প্রচুর পরিশ্রম করলাম, কিন্তু কিছু কিনলাম না, কিনতে চেয়েছিলাম, কিনতে পারলাম না। এই যে আমার গার্জেন বসে আছে। যা দেখলাম জুডিওতে গিয়ে, মানে যদি একটু মানে কি বলবো আধুনিক ড্রেস হয়, সেটা একদম চরম আধুনিক, যেটা পরলে আমার মনে হয় যে আমার বউকে নিরাপদে রাখা আমার পক্ষে চাপের হয়ে যেতে পারে, ঠিক আছে? আর আমার উপর কোনো বিশ্বাস নেই, বুঝতে পেরেছো? না, তোমাকে নিরাপদে রাখা মানে এই নয় যে তুমি চলে যাচ্ছ। তোমাকে নিয়ে কেউ বাজে ভাবে তাকাবে, বাজে ইন্টেনশনে দুটো কথা বলবে, ঠিক আছে? আমার সেগুলো পছন্দ নয়, আর তুমিও সেগুলো আমি জানি তোমার রুচিতেও বাঁধবে। যাক, বাদ দাও, অনেক ঘোরাঘুরি হলো, বৃথা পরিশ্রম হলো, এবার বাড়ি ফিরি। অনেক ঝগড়া হয়েছে দুজনের মধ্যে আজকে, জানো তো? আমরা যখন বাড়ি ফিরছি তখন বাজে 6:30 মতো। স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠেছে, রাস্তাটা যেন আরও অপূর্ব লাগছে। ঝনক জুডিওতে গিয়ে খুব বিরক্ত করছিল, ওর ঘুমের টাইমটা তো তখন, তাই জন্যই করছিল। যেই গাড়িতে উঠেছে সাথেই দিয়েছে ওর সেই ভাত ঘুমটা, যেটা হয়নি। আমি আর রাকেশ ভাবলাম ঝনককে ফেরার সময় একটু মেলার থেকে ঘুরিয়ে আনবো। ছেলেটা একভাবে পার্ক করছিল, কিন্তু ঝনক এমন শটানে ঘুম দিল, সে কোনোভাবেই নড়লও না চড়লও না। বাড়িতে এসে সেই ঘুম ভাঙলো কখন জানো? একেবারে রাত্রিবেলা 9টার সময়। বাড়িতে ফিরে গেছি, আধ ঘন্টা তো হয়ে গেছে। আজকে এত টায়ার্ড লাগছে না, আসলে ভোরবেলা 5:30টায় উঠে গেছিলাম ঘুম থেকে, তারপরে তো সেভাবে ঘুমই হয়নি, বিশ্রামও হয়নি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর ঝনক যে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, তারপরে বাড়ি ফেরার পর তো আধ ঘন্টা ওভার হয়ে গেছে, অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে। দেখো এখনও পর্যন্ত সে ঘুমিয়ে যাচ্ছে। আজকে রাত্রিবেলা কতক্ষণেও ঘুমোবে কোনো ঠিক নেই, এবার তুলতে হবে। আর ঝনক ওই ঘরে ঘুমোচ্ছে, আর ঝনকের বাবা এই ঘরে রেস্ট নিচ্ছে। মানে এরা এক একজন এক একটা খাট দখল করে এখন শুয়ে আছে। যখনই দেখছো আমার ভিডিও দেখছি, ব্যাপারটা কি? ভালো লাগছে বাবা, আমি এখন একটু রেস্ট নেবো, নাহলে রাত্রিবেলা এডিট করতে পারবো না, খুব ঘুম পাবে। মন্দিরে পার্ক আছে বললো, কিন্তু পার্কটা বাবা গেল না ছাতার মাথা।
বাবা তোমাকে পার্ক আছে বলে নিয়ে গেছিল, হ্যাঁ কিন্তু পার্কে ঘোরায়নি। না, কিন্তু পার্কটা ছিল না। ছিল না? না তোমার ভালো লাগেনি তাই জন্য? না। বলি বাবা যেমন ছোনাটা, তোমাকে মেলাতেও নিয়ে যায়নি? হ্যাঁ, কোথাও তো নিয়ে যাইনি। তুমি তো ঘুমিয়ে পড়েছিলে, তোমাকে কি করে নিয়ে যাবে? মেলা ভালোবাসে আর পার্কও ভালোবাসে। হ্যাঁ, তুমি মেলাও ভালোবাসো, পার্কও ভালোবাসো, কিন্তু তোমাকে তো বাবা বলেছিল নিয়ে যাবে, তুমি তো গাড়ির মধ্যে এমন ঘুমিয়ে পড়লে। সে ঘুম থেকে কখন উঠলে তুমি? 9টার সময় ঘুম থেকে উঠেছো। তারপরে কি আর টাইম ছিল ওই মেলায় নিয়ে যাওয়ার? তখন তো বৃষ্টি পড়ছিল, তাই জন্য বাবা নিয়ে যায়নি। বুঝতে পেরেছো? হ্যাঁ। অনেকক্ষণ বাবার নামে যত অভিযোগ ছিল আমার কাছে করলো, তারপরে দেখলো কোনো লাভ হচ্ছে না, ব্যাস তারপরে শুয়ে পড়লো। এবার গুড নাইট বলার সময় হয়ে গেছে, অনেক বেজে গেছে, প্রায় 12টা। আগামীকাল থেকে আবার স্কুল আর অফিস শুরু হয়ে যাচ্ছে, তাই জন্য তাড়াতাড়িতে উঠতেই হবে। চলো, কাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো গুড নাইট।